আসসালামু আলাইকুম। স্মার্ট স্টাডিজ 360 অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে লেনদেন। গত পর্বে আমরা লেনদেনের সংজ্ঞা পড়েছিলাম, সাথে কি ঘটনা থাকলে কি বৈশিষ্ট্য থাকলে একটি ঘটনাকে আমরা লেনদেন বলবো সেগুলা শিখেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কারণ ব্যাখ্যা। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিছু ঘটনা ছিল, আমাদের ঘটনা থেকে আমরা আইডেন্টিফাই করা শিখেছিলাম, এই ঘটনাগুলো কেন লেনদেন সেগুলোকে আমরা চিহ্নিত করা শিখেছিলাম, এবং আজকে আমরা শিখব কারণ ব্যাখ্যা। কেন এগুলো লেনদেন হলো সেই কারণগুলো আমরা জানার চেষ্টা করব। কারণ মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে প্রচলিত কারণ, আর একটা হচ্ছে আধুনিক কারণ বা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা। প্রথমে আমরা শিখব প্রচলিত কারণ, তারপরে আমরা আস্তে আস্তে আধুনিক কারণ বা সমীকরণ পদ্ধতিতে যাব। প্রচলিত কারণ, যেমন আমাদের এখানে প্রথম প্রশ্নে দেওয়া আছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এখানে আমরা হিসাবটা রাখবো, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, আমরা হিসাব রাখবো অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের। এখানে আমরা মালিকের ব্যক্তিগত কোনো হিসাব রাখবো না, আমরা হিসাবটা রাখবো ব্যবসা প্রতিষ্ঠানের। এখানে 1 নম্বরে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এখানে খেয়াল করতে হবে 50,000 টাকা মালিকের টাকা কমেছে, কিন্তু আমরা যেহেতু ব্যবসার একটা হিসাব রাখবো, সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমাদের কারণ কি হতে পারে? এখানে আমরা ব্যাখ্যা লিখব, এখানে নগদ অর্থ প্রতিষ্ঠানে আনয়নের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে দুটি পক্ষ, একটি পক্ষ মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। যেহেতু মালিক প্রতিষ্ঠানে টাকা দিয়েছে, মালিক যদি কোনো কিছু দেয় সেটা মূলধন হিসেবে পরিগণিত হয়। তাহলে এখানে মালিক 50,000 টাকা নগদ টাকা দিয়েছে, তাহলে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে আমরা দেখি নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। আমরা 2 নম্বরটা দেখে কি লিখব? আমরা নগদে পণ্য ক্রয়ের ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে দুটি পক্ষ, একটি পণ্য ক্রয়ের কারণে ব্যবসার খরচ বৃদ্ধি পেয়েছে। মূলত কারণটা হচ্ছে পণ্য ক্রয় করলে খরচ বৃদ্ধি পায়, পণ্য ক্রয়ের ফলে খরচ বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমরা এখানে নগদ অর্থের বিনিময়ে পণ্য ক্রয় করেছি, সুতরাং আমাদের নগদ অর্থ হ্রাস পেয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থ হ্রাস পেয়েছে, তাই এটি একটি লেনদেন। 3 নম্বরটা একটু দেখি আমরা, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। আমি যখন পাওনাদারকে টাকা পরিশোধ করব, তখন আমার নগদ টাকা হ্রাস পাবে, একইভাবে পাওনাদারের পরিমাণও হ্রাস পাবে। আমরা একটা উদাহরণ যদি বলি, যে আমরা একজন পাওনাদার আমার কাছে 2,000 টাকা বা 5,000 টাকা পাইতো, সেখান থেকে যদি আমি তাকে 3,000 টাকা পরিশোধ করে দিই, তাহলে কিন্তু সে আমার কাছে আর 5,000 টাকা পাবে না। সে কি হবে? আমার কাছ থেকে এখন 3,000 টাকা পরিশোধ করে দেওয়ার কারণে এখন 2,000 টাকা পাবে। তাহলে এখানে আমার পাওনাদারের পরিমাণও হ্রাস পাবে। তাহলে আমরা 3 নম্বর লেনদেনটা কীভাবে লিখব? পাওনাদারকে পরিশোধ করার কারণে নগদ অর্থ হ্রাস পেয়েছে। যেহেতু আমি 10,000 টাকা পরিশোধ করতেছি, তাহলে আমার 10,000 টাকা নগদ টাকা হ্রাস পাবে, এবং ব্যবসায়ের দায় পাওনাদারের পরিমাণও হ্রাস পেয়েছে, তাই এটি একটি লেনদেন। পাওনাদারটা হচ্ছে ব্যবসার একটা দায়, নাম্বার 4, 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমরা গতকাল বলেছিলাম যে ফরমায়েশ প্রদান, নিয়োগ প্রদান, মালিকের ব্যক্তিগত অর্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, চুক্তি সম্পাদন, এগুলো লেনদেন হয় না। তাহলে এখানে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, তাহলে এটা লেনদেন নয়। তাহলে আমরা এটা লেনদেন নয়। তাহলে এটা আমরা ব্যাখ্যা কীভাবে লিখতে পারি? পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদানের ফলে পণ্যের কোনো আদান প্রদান হয়নি, তাই এখানে আর্থিক অবস্থার পরিবর্তনও হয়নি। এখন আমরা দেখি 5 নম্বরে কি বলেছে? বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। আমি বিজ্ঞাপন বাবদ খরচ করলাম, তাহলে এখানে খরচ বৃদ্ধি পাবে এবং নগদ অর্থ হ্রাস পাবে। যেহেতু আমি বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা দিচ্ছি, আমার নগদ অর্থ হ্রাস পাবে। তাহলে আমরা এখানে 5 নম্বরটা লিখি, এই যে লেনদেন, বিজ্ঞাপন বাবদ প্রদানের ফলে ব্যবসায়ের নগদ অর্থ হ্রাস পেয়েছে। ব্যবসায়ের নগদ অর্থ, আমি 2,000 টাকা প্রদান করেছি, আমার নগদ অর্থ হ্রাস পাবে এবং খরচ বৃদ্ধি পেয়েছে। এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাই এটি একটি লেনদেন। নাম্বার 6, জনাব মামুনের
জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। এই যে নিয়োগ করা হয়েছে, এখন কোনো লেনদেন হয়নি, সুতরাং এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখব? 6 নম্বরে ম্যানেজার নিয়োগের কারণে ব্যবসায়ের তাৎক্ষণিক কোনো সুবিধা গ্রহণ বা প্রদান হয়নি। আমি একজন ম্যানেজার নিয়োগ করছি, তাকে এখন বেতন দেইনি, পরে 1 মাস অতিক্রম হবে, তারপরে তাকে আমরা বেতন যখন দিব তখন সেটা লেনদেন হবে। এই জন্য এখানে বলা হয়েছে তাৎক্ষণিক কোনো সুবিধা গ্রহণ বা প্রদান করা হয়নি, তাই এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তারপর আমরা 7 নম্বরে দেখি, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেন। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিকের প্রয়োজনে মালিক নিয়ে গেছে 3,000 টাকা। তাহলে কি হবে? তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের তো 3,000 টাকা হ্রাস পেয়েছে, তাই না? ব্যবসা প্রতিষ্ঠানের 3,000 টাকা হ্রাস পাবে। আর কি হবে? ওই যে মালিক প্রথমে 50,000 টাকা দিয়েছিলেন মূলধন হিসেবে, ওইখান থেকে তিনি 5,000 টাকা নিয়ে গেছেন। তাহলে আমরা কি বলতে পারি? এখানে নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং মালিকের মূলধন হ্রাস পেয়েছে। আমরা দেখি একটু, এই যে এখানে ব্যবসা থেকে মালিক নিজের প্রয়োজনে টাকা উত্তোলন করেছেন, এতে ব্যবসায় নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং মালিকের মূলধনের পরিমাণও হ্রাস পেয়েছে, তাই এটি একটি লেনদেন। এখন আমরা আসি 8 নম্বরে, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। আমরা আগেই গত ক্লাসে বলেছিলাম যে মালিকের ব্যক্তিগত অর্থ যদি ব্যবসার সাথে কোনো সম্পৃক্ত না থাকে, মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে মালিক কোনো কিছু যদি কিনেন তার নিজের প্রয়োজনে, মালিক তার নিজের টাকা দিয়ে নিজের জন্য একটা গাড়ি কিনলেন বা বাড়ি কিনলেন, তাহলে এটা ব্যবসার সাথে কোনো সম্পৃক্ত নাই, তাহলে সেটা লেনদেন হবে না। একইভাবে এখানে মালিকের ব্যক্তিগত অর্থ হতে 5,000 টাকা চুরি হয়ে গেছে, তাহলে এটা ব্যবসার সাথে কোনো ক্ষতি হয়নি, ব্যবসার কোনো সম্পৃক্ততা নাই, তাহলে সেটি লেনদেন নয়। তাহলে আমরা কী লিখব? ব্যক্তিগত অর্থ চুরির ফলে ব্যবসার কোনো ক্ষতি সাধন হয়নি, ক্ষতিটি মালিকের নিজস্ব, তাই এখানে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তারপর আমরা দেখি 9 নম্বরটা, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন। একইভাবে চুক্তি সম্পাদন লেনদেন হয় না, আমরা আগেই জেনেছি। তাহলে যখন আমরা চুক্তি করেছি তখন তো সেটা লেনদেন হবে না, পরবর্তীতে যখন আমরা তার সাথে লেনদেন শুরু করব, পণ্য ক্রয় করব, তখন সেটা লেনদেন হবে, তাহলে এটা লেনদেন নয়। আমরা এখন এটা কিভাবে লিখব? এটি লেনদেন নয়। পণ্য ক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছেন, এখনও পণ্য ক্রয় করেননি, কোনো মূল্য পরিশোধ করেননি, ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। একইভাবে আমরা 10 নম্বরটা দেখব, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে ক্রয়। তাহলে আমি পণ্য ক্রয় করলে আমরা জানি খরচ বৃদ্ধি পায়, পণ্য ক্রয় করলে খরচ বৃদ্ধি পায়। যেহেতু আমি বাকিতে ক্রয় করেছি, সুতরাং বাকিতে ক্রয় করলে আমার পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে একটু দেখি, তাহলে এখানে বাকিতে বিক্রয় হবে, তাহলে আমরা এখানে কি লিখব? ধারে বিক্রয়ের কারণে ব্যবসায়ের আয় বৃদ্ধি পেয়েছে এবং বাকিতে হওয়ার কারণে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পেয়েছে। এখানে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। ওখানে প্রশ্নপত্রে ক্রয় লেখা হয়েছিল, যদি ক্রয় হইতো তাহলে আমরা কি লিখতাম? তখন আমরা লিখতাম ধারে পণ্য ক্রয়ের কারণে ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেয়েছে। এখানে আয় লিখেছি, তখন হয়তো ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং বাকিতে হওয়ার কারণে ব্যবসায়ের সম্পদ দেনাদার বৃদ্ধি পেয়েছে, এবং ক্রয় থাকলে তখন আমরা লিখতাম, এখানে সম্পদের জায়গায় লিখতাম দায় বৃদ্ধি পেয়েছে, আর এখানে দেনাদারের অল্টারনেটিভ হিসেবে পাওনাদার হইতো। তাহলে এখানে লিখতাম ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং দায় পাওনাদার বৃদ্ধি পেয়েছে। তাহলে এভাবেই আমাদের প্রচলিত কারণগুলো আমরা ব্যাখ্যা করব, এবং পরীক্ষার প্রশ্নপত্রে সাধারণত 2 ধরনের কারণই আসে, বা এক ধরনের কারণ জানতে চাইতে পারে যে আধুনিক কারণ বা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা জানার জন্য আমাদের আগে একটু নিচের দিকে দেখি। এই যে সমীকরণ, আমাদের এখানে একটা ফ্লো চার্ট তোমাদের এখানে উপস্থাপন করা হয়েছে। হিসাব বিজ্ঞানীগণ আমাদের পরিপূর্ণ হিসাবকে এই ছকের মধ্যে নিয়ে এসেছেন। আমাদের একটি নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকবে, ঠিক সেই পরিমাণ দায় এবং মালিকের মূলধন যোগ করলে যে পরিমাণ অর্থ হয়, সেটা মালিকের প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ সমান হবে।
এতে কি বোঝানো হচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদসমূহ, এলতে হচ্ছে লায়াবিলিটিস মানে দায়সমূহ, এবং ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বসমূহ। তাহলে প্রশ্ন থাকতে পারে আমাদের আয় এবং ব্যয়গুলো কোথায় গেল? আয় এবং ব্যয়গুলো হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে থাকে। পাশের চিত্রটা আমরা একটু দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে জুম করে দেখাই। এখানে একটু খেয়াল করো, এই যে এখানে মালিকানা সত্ত্বের সাথে এখানে বাম দিকে মূলধন বিনিয়োগ এবং আয়, এবং ডান দিকে দেওয়া আছে মালিক কর্তৃক উত্তোলন এবং খরচ। এখানে অ্যারো চিহ্নটা নিচের দিকে দেওয়া আছে, আর এখানে অ্যারো চিহ্নটা উপর দিকে দেওয়া আছে। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে মালিক যে পরিমাণ মূলধন কারবারে বিনিয়োগ করবেন, এরপরে যত টাকা বিনিয়োগ করবেন তার মালিকের মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে, এবং যখন আয় হবে, আমরা একটু আগে করেছি মাল বিক্রয় করছি, পণ্য বিক্রয় করছি, তখন আয় হয়েছে, আয় হইলে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। একইভাবে যখন মালিক উত্তোলন করবেন, আমরা একটু আগে দেখেছিলাম যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করেছেন, তো এরকম যখন মালিক কারবার থেকে কোনো টাকা উত্তোলন করবেন তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এবং খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে আমরা কি বুঝলাম? মালিকানা সত্ত্ব, এই আমরা যে উদাহরণটা দেখেছিলাম 50,000 টাকা বিনিয়োগ করেছিলেন, অর্থাৎ মালিকের মূলধন ছিল 50,000 টাকা, মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 50,000 টাকা। তো এর 50,000 টাকার সাথে কারবারে নির্দিষ্ট সময়ের মধ্যে যতবার বিনিয়োগ করবেন বা যতবার আয় হবে সেটা মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। দ্যাট মিনস এটা উপর দিকে অ্যারো মানে বৃদ্ধি পাচ্ছে, আর এটা নিচের দিকে অ্যারো মানে হচ্ছে হ্রাস পাচ্ছে। অর্থাৎ উত্তোলন হলে, মালিক কর্তৃক উত্তোলন হলে এবং ব্যবসার খরচ হলে সেটা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। নিচে তোমাদের বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্পদ এখানে দেওয়া আছে, দায় দেওয়া আছে, আয় দেওয়া আছে এবং ব্যয় দেওয়া আছে, আরও আছে, কিন্তু এগুলোই আমাদের বেশি প্রয়োজন হয় বিধায় এগুলো তোমাদেরকে দেওয়া হলো। এখন আমরা আধুনিক কারণটা একটু দেখব। দেখো, যদি আমরা প্রচলিত কারণটা বুঝতে পারি তাহলে আধুনিক কারণ বোঝা কোনো সমস্যা না। যেমন 1000, প্রথমে 1 নম্বরটা দেখতে পাচ্ছি 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। আমরা এখানে লিখেছিলাম কি? মূল কথাটা ছিল মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে এবং অপরদিকে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখি মালিকের মালিকের মূলধন আমরা একটু আগে দেখেছি, মালিকের মূলধনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ও ই দ্বারা প্রকাশ করব। তো যেহেতু মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে সুতরাং ও ই বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ আমাদের একটা সম্পদ, নিচে তোমাদেরকে এখানে যে আমি দেওয়া আছে যে নগদ অর্থ বা হাতে নগদ, এটা একটা সম্পদ। তাহলে এখানে 1 নম্বরে যেহেতু এখানে আমরা লিখেছিলাম যে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স ও ই বৃদ্ধি পেয়েছে, এবং প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স এই উপাদানটি, নগদ অর্থ বৃদ্ধির ফলে এই উপাদানটি বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমরা সুন্দরভাবে গুছিয়ে এভাবে লিখতে পারি, এখানে মালিকের মূলধন বৃদ্ধির ফলে ও ই উপাদানটি বৃদ্ধি পেয়েছে, এবং প্রতিষ্ঠান নগদ অর্থ বৃদ্ধির ফলে এই উপাদানটি বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরটা দেখি আমরা একটু। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, আমরা কি লিখেছিলাম? নগদে পণ্য ক্রয়ের ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে মূল কথাটা ছিল ব্যবসার খরচ বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে কি হয়েছিল? নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বৃদ্ধি পেলে, আমরা এই যে ফ্লো চার্টটা দেখেছিলাম, যে কোনো খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বটা হ্রাস পায়, যে কোনো খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বটা হ্রাস পায়। তাহলে আমরা এখানে একটু দেখি আবার, এখানে আমরা লিখেছিলাম ব্যবসায় খরচ বৃদ্ধি, দ্যাট মিন্স ব্যবসায় খরচ, এখানে ব্যবসায় খরচ বৃদ্ধি পাওয়ার ফলে ও ই উপাদানটি হ্রাস পেয়েছে এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে, এবং নগদ অর্থ হ্রাস পেয়েছে, এবং নগদ অর্থ হ্রাস পাওয়ার ফলে এই উপাদানটি হ্রাস পেয়েছে। নাম্বার 3-এ একটু দেখি আমরা। নাম্বার 3-এ একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে পাওনাদারকে পরিশোধ করা হলো, এটি একটি লেনদেন। তাহলে পাওনাদারকে পরিশোধ করার কারণে কি হয়েছে? ব্যবসায় দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে,
ব্যবসায়ের দায়ের পরিমাণ, ব্যবসায়ের নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং পাওনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে। নগদ অর্থ হ্রাস, নগদ অর্থটা আমরা ইতিমধ্যে উপরে দুটো উদাহরণে পেয়েছি। নগদ অর্থ আমরা এ দ্বারা প্রকাশ করি, যেহেতু একটা আমার সম্পদ, তাহলে পাওনাদারকে পরিশোধ করার কারণে ব্যবসায়ের নগদ অর্থ হ্রাস পেয়েছে, ফলে এই উপাদানটি হ্রাস পেয়েছে এবং দায় হ্রাস পেয়েছে। দায়টা আমরা কি দ্বারা প্রকাশ করি, নিচে এই যে দেখি আমরা পাওনাদারটা হচ্ছে দায়, এবং দায়টা আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি। দায়টা আমরা কি দিয়ে প্রকাশ করব, এল দিয়ে প্রকাশ করব। তাহলে নগদ অর্থ হ্রাস পাওয়ার ফলে এই উপাদানটি হ্রাস পেয়েছে এবং পাওনাদারের পরিমাণ হ্রাস পাওয়ার ফলে এল উপাদানটি হ্রাস পেয়েছে। নাম্বার 4, লেনদেন নয়। 4 নম্বর আমরা দেখি, প্রশ্নটি একটু দেখি। 8,000 টাকা পণ্য ফরমায়েশ, পণ্য ক্রয়ের ফরমায়েশটা লেনদেন হয় না, আমরা আগেই জানতে পেরেছি, তাই লেনদেন নয়। সুতরাং লেনদেন না হলে পণ্য ক্রয় ফরমায়েশ প্রদানের ফলে এ সমান সমান এল প্লাস ই, যেটা আমাদের সমীকরণ, এই সমীকরণে কোনো পরিবর্তন হয়নি। 5 নম্বরে একটু দেখি আমরা উদাহরণ। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। এখানে আমরা দেখেছি বিজ্ঞাপন প্রদান করেছি, দ্যাট মিন্স নগদ অর্থ হ্রাস পেয়েছে। নগদ অর্থ আমরা কী দ্বারা প্রকাশ করি, বলো? নগদ অর্থ আমরা এ দ্বারা প্রকাশ করি। নগদ অর্থ পরিবর্তনের ফলে আমার এ হ্রাস পেয়েছে এবং এখানে খরচ, বিজ্ঞাপন একটা খরচ বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পেলে আমরা ফ্লোচার্টে দেখেছিলাম ও ই হ্রাস পায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিজ্ঞাপন বাবদ প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। এখানে ব্যবসার খরচ বৃদ্ধি পাওয়ার ফলে ও এই উপাদানটি হ্রাস পেয়েছে এবং নগদ অর্থ হ্রাস পাওয়ার ফলে এই উপাদানটি হ্রাস পেয়েছে। নগদ অর্থ আমার সম্পদ, যার কারণে এই উপাদানটি হ্রাস পেয়েছে এবং ব্যবসার খরচ বৃদ্ধি পেলে আমরা কি লিখি, ও এই উপাদানটি হ্রাস পায়, যেটা আমাদের ফ্লোচার্টে দেয়া আছে। নাম্বার 6 নম্বরে আমরা একটু দেখি। 6 নম্বরে বলা আছে জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসার জন্য ম্যানেজার নিয়োগ। এটা লেনদেন নয়, আমরা শিখেছি। তাহলে লেনদেন নয়, ম্যানেজার নিয়োগের কারণে লেনদেন নয়। তাহলে এখানে আমরা লিখতে পারি ম্যানেজার নিয়োগের কারণে ব্যবসায়ের তাৎক্ষণিক কোনো সুবিধা গ্রহণ বা প্রদান করা হয়নি, তাই এ সমান সমান এল প্লাস ওই সমীকরণে কোনো পরিবর্তন হয়নি। 7 নম্বর উদাহরণটা আমরা একটু দেখি। 7 নম্বর, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেন। মালিক 3,000 টাকা উত্তোলন করেন, মালিক টাকাটা নিয়ে গেছে ব্যবসা থেকে, তাহলে ব্যবসার নগদ অর্থ হ্রাস পেয়েছে। ব্যবসার যেখানে আমরা দেখি প্রয়োজনে উত্তোলন করেছেন, এতে ব্যবসার নগদ অর্থ হ্রাস পেয়েছে। তো নগদ অর্থ কী দ্বারা প্রকাশ করব, এ দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে আমরা লিখব এ বা নগদ অর্থ হ্রাস পাওয়ার ফলে উপাদানে হ্রাস পেয়েছে এবং মালিকের মূলধনও হ্রাস পেয়েছে। মূলধনটা আমরা কী দ্বারা প্রকাশ করি, ও ই দ্বারা প্রকাশ করি। যেহেতু মূলধন হ্রাস পেয়েছে, তার মানে ও ইও হ্রাস পাবে। তাহলে এখানে আমরা দেখি এখানে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। ব্যবসা থেকে মালিক নিজের প্রয়োজনে টাকা উত্তোলন করেছেন, এতে ব্যবসায়ের মালিকের মূলধন হ্রাস পাওয়ার ফলে ও ই উপাদানটি হ্রাস পেয়েছে। এই যে মূলধন হ্রাস পাওয়ার ফলে ও ই উপাদানটি হ্রাস পেয়েছে এবং নগদ অর্থ হ্রাস পাওয়ার ফলে এই উপাদানটি হ্রাস পেয়েছে। এখন আমরা 8 নম্বরের প্রশ্নটা একটু দেখি। 8 নম্বর, মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে, যেটা লেনদেন নয়। তাহলে 8 নম্বরে লেনদেন নয়, আমরা সহজে লিখতে পারি এখানে এ সমান সমান এল প্লাস ও ই সমীকরণে কোনো পরিবর্তন হয়নি। 9 নম্বরে লেনদেন নয়। 9 নম্বর আমাদের প্রশ্ন ছিল চুক্তি সম্পাদন। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন লেনদেন নয়। তাহলে আমরা এখানে লিখব চুক্তি সম্পাদন, মূল্য পরিশোধ করা হয়নি, ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। সেম কথাগুলো আমরা এখানে লিখতে পারি। পণ্য ক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছেন, এখনও পণ্য ক্রয় করেননি এবং কোনো মূল্য পরিশোধ করেনি, তাই এটি লেনদেন নয়। এখানে এল সমান সমান এল প্লাস ও ই সমীকরণে কোনো পরিবর্তন হয়নি। 10 নম্বর উদাহরণটা একটু দেখি। 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করেছি। তাহলে ধারে বিক্রয় করার কারণে ধারে বিক্রয় একটা আয়, যেটা আমাদের ফ্লোচার্টে দেওয়া আছে। নিচে দেখো বিক্রয়, আমাদের একটা পণ্য বিক্রয় করলে সেটা আমাদের আয় হিসেবে গণ্য হয় এবং আয় হইলে কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে লিখতে পারি ধারে পণ্য বিক্রয়ের কারণে ব্যবসার আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় বৃদ্ধির ফলে ও ই উপাদানটি বৃদ্ধি পেয়েছে এবং বাকিতে হওয়ার কারণে ব্যবসায়ের সম্পদ দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং বাকিতে হওয়ার কারণে দেনাদারটা আমরা সম্পদগুলো এ দ্বারা প্রকাশ করি। তাহলে যেহেতু আমাদের দেনাদার বৃদ্ধি পেয়েছে, সুতরাং এই উপাদানটিও বৃদ্ধি পাবে। তাহলে ছাত্রবৃন্দ, স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো আশা করি। প্রচলিত কারণ এবং আধুনিক ব্যাখ্যাটা তোমরা ধরতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমাদের আরও আলোচনা হবে এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নাও। নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব আধুনিক কারণ, সমীকরণ কারণ, এবং তার সাথে আমরা বিবরণী ছক বা টেবুলার ছক নিয়ে আলোচনা করব। প্রয়োজনে তোমরা
এই ফ্লো চার্টটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে সংরক্ষণে রাখতে পারো।